হ্যালো চ্যাম্পিয়ন্স, আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ভেদ চ্যাপ্টারের কোষে দেখি 13 এর 12 নম্বর অঙ্ক থেকে আজকে ভিডিওটি শুরু করব। এর আগে অলরেডি কোষে দেখি 11 নম্বর কোশ্চেন পর্যন্ত সলিউশন করে দেওয়া হয়ে গেছে, উদাহরণ সবগুলো কভার করা হয়েছে। অলরেডি 6টা লেকচার আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই বাকিগুলো দেখে নাও। এই চ্যাপ্টারটা একটু বড়, তাই অনেকগুলো লেকচার হচ্ছে। তো আজকে দেখা যাক কতদূর করা যায়। তাহলে 12 নম্বর থেকে শুরু করছি, বাকি পূর্বেরগুলো অবশ্যই দেখে নাও আগে, তারপরে এটা শুরু করো। হ্যাঁ, 12 নম্বর বলছে যে এক্স ডেসিমিটার গভীর একটা কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আছে, আবার অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। গল্পটা এরকম যে ব্যয় কত সেটা বলে দাও না, আমি ব্যয় ধরে নিতে পারি, ওয়াই জেড যা ইচ্ছা ধরতে পারি। তো আমি ধরলাম যে ব্যয় ওয়াই টাকা। হ্যাঁ, তো ব্যয়ের দুটো অংশ আছে, দুটো পার্ট আছে। ব্যয় দুটো অংশের সমষ্টি হিসেবে ধরে নেওয়া হয়েছে এখানে। তো আমি ধরলাম এ একটা অংশ, বি একটা অংশ। তো এ অংশটা মানে একটা অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আছে, অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। অর্থাৎ এ প্রপোর্শনাল টু এক্স আর বি এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে, বি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। ওখান থেকে আমরা মানগুলো বার করবো। কীভাবে করবো দেখো, আমরা 10 নম্বর যে প্রবলেমটা করেছিলাম 10-এর মতো একদম 12 নম্বরটা সেম টু সেম পদ্ধতি, শুধু মানগুলো আলাদা হবে। তাহলে 12 নম্বর দেখো, আমি ধরে নিলাম যে মোট ব্যয় সমান হলো ওয়াই টাকা, আর দুটি অংশ হলো যথাক্রমে এ এবং বি। যথাক্রমে এ এবং বি। তাহলে আমি এখন লিখতে পারি যে অতএব ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, তাই তো? এই সমীকরণটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম যে মোট ব্যয়টা হচ্ছে দুটো অংশের সমষ্টি, দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা অংশ এ একটা অংশ বি। তো প্রশ্ন অনুসারে এখন কী পাবো দেখো, যে একটা অংশ এক্সের সঙ্গে সরল ভেদে। এখন প্রশ্নানুসারে এ একটা অংশ এক্সের সঙ্গে সরল ভেদে আছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স। আর এখানে কে ওয়ানটা কি ধ্রুবক, ভেদ ধ্রুবক লিখবো এখানে। আর একটা অংশ বি, সেটা আবার এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে বি সমান কি লেখা যায়, কে টু ইন্টু এক্স স্কোয়ার। এখানে কে টুটা কি ভেদ ধ্রুবক। ওকে, এবার এই এ এর মান আর বি এর মানটা আমি 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, 1 নম্বরে এ বি এর মান বসিয়ে দেখো 1 নম্বর থেকে কী পাবো, ওয়াই ইকুয়াল টু এ এর মান হলো কে ওয়ান এক্স আর বি এর মান হলো কে টু এক্স স্কোয়ার। এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, বোঝা গেল? এবার চলে আসবো প্রশ্নতে যে কি কি মান দেওয়া আছে। দেখো, যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়ে থাকে, তাহলে কি বলেছে যে 100 ডেসিমিটার গভীর যদি কূপ খনন করতে চায় তাহলে 5,000 টাকা খরচ, আর 200 ডেসিমিটার কূপ খনন করতে চাইলে 12,000 টাকা খরচ। এই দুটো মান দেওয়া আছে। তো প্রথম কন্ডিশনটা কি, 100 ডেসিমিটার হচ্ছে গভীরতা, তখন খরচ 5,000 টাকা। তার মানে এক্স, আর এক্সের মান দেখো প্রথমেই প্রশ্নে বলা আছে এক্স ডেসিমিটার গভীর, অর্থাৎ গভীরতা এক্স, এটা প্রশ্নেই বলে দেওয়া আছে। গভীরতা হচ্ছে এক্স, এক্সের মানটা হচ্ছে গভীরতা। তাহলে এখন বা যখন আমাদের কাছে এক্সের মান মানে গভীরতা হচ্ছে 100, তখন ব্যয় বলে দিয়েছে 5,000 টাকা। তাহলে 2 নম্বর সমীকরণে যদি এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিই তাহলে 2 নম্বর থেকে কি পাবো, 2 নম্বর সমীকরণে বসালাম। তাহলে ওয়াই এর মান হলো 5,000, কে ওয়ান ইন্টু এক্সের মান হলো 100 প্লাস কে টু ইন্টু 100 এর স্কোয়ার, বা 5,000
ইকুয়াল টু এই দুটো থেকে যদি 100 কমন নিয়ে নেওয়া হয় তাহলে কি থাকবে, এখানে হবে K1 আর এখানে থাকবে 100 ইন্টু K2। 100 স্কোয়ার ছিল, 100 নিয়ে নিয়েছি, তাহলে 100 আছে। এবার এখানকার শূন্য, দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দেওয়া যায়। তাহলে আমরা সমীকরণটা কি পেলাম, এটা আগে লিখছি, এটা পরে লিখছি। K1 প্লাস 100 K2 সমান হলো 50। এটা আমি 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এটুকু লিখে নাও আগে, তারপরে আমি মুছে দিয়ে উপরেটা লিখছি। হ্যাঁ, ঠিক আছে। এবার আবার যখন মান দেয়া আছে x ইকুয়াল টু 200, তখন y বলে দিয়েছে 12,000 টাকা। তখন আবার আমি 2 নম্বর সমীকরণটা থেকে কি পাবো, 2 নম্বরে যদি আবার এই মানটা বসাই, y এর মান হলো 12,000, x K1 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 200 স্কোয়ার। তাহলে 12,000 ইকুয়াল টু 200 কমন নিলাম, এখানে K1 প্লাস 200 K2 এটা থাকবে। এবার এখানকার শূন্য শূন্য, এখানকার শূন্য শূন্য কাটলাম, এখানকার 2 এর সঙ্গে এখানকার 120 যদি কাটি তাহলে কী হবে 60। অর্থাৎ এইটা আমি প্রথমে লিখছি বাম পক্ষে, K1 প্লাস 200 K2 সমান পেয়ে গেলাম 60। আর এটা আমি 4 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। সেমভাবে 3 নম্বর 4 নম্বর সমীকরণ পেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। K1 K2 দিয়ে একটা সমীকরণ, এখানে K1 K2 দিয়ে আরেকটা সমীকরণ। দুটো সমীকরণ থেকে K1 এবং K2 মান নির্ণয় করতে গেলে অনেকগুলো পদ্ধতি আছে। তো ইজি প্রসেস যেটা, সেটা হলো অপনয়ন পদ্ধতি, সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কী করবো, এটুকু লিখে নাও আগে। হ্যাঁ, তারপরে করছি বাকিটা। এবার দেখো 3 নম্বর এবং 4 নম্বরকে অপনয়ন করে পাই। 3 নম্বর ও 4 নম্বরকে অপনয়ন করে পাই। কি পাবো, K1 প্লাস 200 K2 সমান 60। আর 3 নম্বরটা হচ্ছে K1 প্লাস 100 K2 সমান 50। এবার K1 মিলছে, কিন্তু সাইনটা যেহেতু একই রকম আছে, আলাদা করতে হবে। নিচের লাইনের সাইনটা সবকটা চেঞ্জ করে দিলাম, এটা কেটে গেল। এটা তোমরা করতে জানো 9 থেকেই। 100 K2 সমান 10, তাহলে K2 সমান 10/100। শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে K2 সমান পেয়ে গেলাম 1/10। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে K2 এর মানটা হয় 3 নাম্বার বা 4 নাম্বার, যে কোনো একটাই বসিয়ে দিলেই আমরা কি পাবো, K1 এর মান পেয়ে যাবো। এটুকু লিখে নাও আগে। হ্যাঁ, এবার আমি K2 এর মানটা 3 নম্বরে বসাবো। K2 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। K1 প্লাস 100 K2 সমান 50 ছিল 3 নম্বর সমীকরণটা। তাহলে K1 প্লাস 100 ইন্টু K2 এর মান 1/10 ইকুয়াল টু 50। এটা কেটে দিলাম, তাহলে K1 সমান 50 মাইনাস 10 বা K1 সমান 40। তাহলে K1 সমান পেলাম 40 আর K2 সমান পেলাম 10, না 1/10। এবার যেটা করব সেটা হচ্ছে K1 আর K2 এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। এখন K1 ও K2 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে, 2 নম্বর সমীকরণটা কি ছিল, y ইকুয়াল টু K1x প্লাস K2 x স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু K1 এর মান হলো 40x প্লাস K2 এর মান হলো 1/10 ইন্টু
এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমি 5 নম্বর সমীকরণ দিলাম। এবার যেটা প্রশ্ন বার করতে হবে অ্যাকচুয়াল, সেটা হচ্ছে তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে। এবার গভীরতাটা অন্যরকম, এক্সের মানে গভীরতা, এক্সের মান এবার 250 বলেছে, তাহলে ওয়াই এর মান কী হবে? এখানে যদি আমি সিম্পল এক্সের মান বসাবো এর মান পেয়ে যাবো না? তাহলে এখন যদি না, যখন গভীরতা এক্স ইকুয়াল টু 250, তখন আমরা 5 নম্বর থেকে পাই, দেখো 5 নম্বর থেকে কী পাবো? ওয়াই ইকুয়াল টু 40 ইন্টু 250, মানে এক্সের মান বসালাম, প্লাস 1/10 ইন্টু 250, ও এক্সের মান 250 আছে, 250 এর স্কোয়ার যদি করি তাহলে কি হবে? 625, আর দুটো শূন্য হবে, 0 0 কেটে দিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু, এটা হলো 1000 প্লাস 6250, অর্থাৎ কি পেলাম? এটা 10,000 হবে, সরি 250কে 40 দিয়ে গুণ করে 10,000, তাহলে এটা পেলাম হচ্ছে 16,250। আমাদের কাছে এখন অ্যান্সার রেডি হয়ে গেছে, সেটা হলো যে এক্স মানে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য 16,250 টাকা খরচ হবে। অ্যান্সারটা কী লিখবো? অ্যান্সারটা উপরে লিখছি, অতএব 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য 16,250 টাকা খরচ হবে। বোঝা গেল? অঙ্কটা একটু বড় আছে কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় 10 নম্বর এবং 12 নম্বর ইম্পর্টেন্ট, দুটো দাগ দিয়ে রাখো। হয়ে গেল 12 নম্বর। এবার করব আমরা 13 নম্বর। দেখো 13 নম্বর বলছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে কি লিখতে পারি? আমি ধরে নিলাম যে চোঙের আয়তনটা ভি, ধরি চোঙের আয়তন সমান ভি আর ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ। ঠিক আছে, তো ব্যাসার্ধটা আমি ছোট হাতের আরই ধরতে পারি। চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, আর এটা বড় হাতের এইচ ধরলাম। ওকে, এটা আমি ধরে নিলাম। এবার প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুযায়ী যৌগিক ভেদ বলে দেওয়া আছে। প্রশ্নানুসারে আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের বর্গ আর উচ্চতার সঙ্গে সরল, ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, আবার উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে যৌগিক ভেদে মিলে কি হবে? বি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ। এটা কখন? যখন আর এবং এইচ উভয়ই পরিবর্তনশীল তখন। এবার যেটা দেওয়া আছে যে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2 এবং 3। তাহলে আমি এখন ধরে নিতে পারি যে না, চোঙ দুটির দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত,
এটা আবারও ধরে নিলাম। ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 2r এবং 3r, 2:3 দেওয়া আছে তাই না? তাহলে ব্যাসার্ধের অনুপাতটা আমি ধরে নিতে পারি, না ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে ব্যাসার্ধটা আমি ধরলাম 2r এবং 3r, ঠিক আছে। এবার উচ্চতার অনুপাত দেওয়া আছে 5 এবং 4, তাহলে আমি উচ্চতার বলে কী ধরতে পারবো? চোঙ দুটির উচ্চতা সমান 5h আর 4h। তাহলে কী বার করতে বলেছে? তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। আমরা আয়তনের শর্ত কি পেয়েছি? যে আয়তনটা ভূমির বর্গের ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, ঠিক তো? তো যেহেতু এটা জানি আমরা, তাহলে কি লেখা যায়? যে যেহেতু ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ, তাহলে ভি ইকুয়াল টু কী লেখা যায়? কে ইন্টু আর এইচ, আর যেখানে কেটা হলো ভেদ ধ্রুবক। তো এবার মানগুলো আমি জানা আছে, ব্যাসার্ধ যখন 2r, উচ্চতা যখন 5h, তখন আয়তনটা কি হবে? আমি প্রথম চোঙের আয়তন বার করছি আগে। V1 সমান কে ইন্টু আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 2r, ইন্টু এইচ হচ্ছে 5h, তাহলে এটা সমান কী হবে? কে ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h বা 20 কে আর স্কোয়ার এইচ। এটা পেলাম আমি V1 সমান। এবার V2 সমান কি পাবো? কে ইন্টু দ্বিতীয় ব্যাসার্ধ আছে 3r স্কোয়ার ইন্টু 4h, তাহলে আমি কী পাবো? 3-এর স্কোয়ার কি 9, আর 9 গুণ 4 করলে 4 9 36 কে আর স্কোয়ার এইচ। আমি দুটো আয়তন বার করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে দুটি আয়তনের অনুপাত। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান, একটা হলো 20 কে আর স্কোয়ার এইচ, আর একটা 36 কে আর স্কোয়ার এইচ। তো এখান থেকে কি কি কাটবে দেখো তো? এই কে আর স্কোয়ার এইচ তো ওটাতেও আছে, এটাতেও আছে, তাহলে শুধু পড়ে রইল 20 আর 36। আর এটাকে যদি 4 দিয়ে কাটি, তো 4 5 20 আর 4 9 36, তাহলে অ্যান্সার কী হলো? 5:9। এটা হলো চোঙ দুটোর আয়তনের অনুপাত। বোঝা গেল? তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হল এটা। দেখো এবার যেটা করব সেটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে কী বলছে? যে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি, মানে আগে 2400 জমি ছিল, 2400 বিঘা, এখন অর্ধেক মানে কি 1200 বিঘা। তাহলে 1200 বিঘা জমি কেবলমাত্র ওই ট্রাক্টরটা দিয়ে, একটাই ট্রাক্টর কিনেছে, ওই ট্রাক্টর দিয়েই 30 দিনে কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে একটা ট্রাক্টর কটা লাঙ্গলের সমান চাষ করছে? নিশ্চয়ই বেশি করবে। একটা ট্রাক্টর অনেকগুলো লাঙ্গলের সমান কাজ করতে পারে, কিন্তু কটা লাঙ্গলের সমান একটা ট্রাক্টর মিলে কাজ করছে?
তো ওইটাই বার করতে বলা হয়েছে। এখানে তিনটে সম্পর্ক আছে, একটা হচ্ছে জমির পরিমাণ, আর একটা হচ্ছে লাঙল সংখ্যা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে আমি ধরে নিতে পারি নিজের মতো করে, আমি ধরে নিলাম জমির পরিমাণ। জমির পরিমাণ হলো বি, আর দিন সংখ্যা হলো ডি, আর লাঙল সংখ্যাটা এল ধরলাম। ঠিক আছে, তো এখন সম্পর্কগুলো কীরকম হয়ে আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হলো, এটা মনে করো জমির পরিমাণ, এটা দিন, আর এটা লাঙল আছে। তো প্রথমে 2400 বিঘা জমি কত দিনে, প্রথমে 36 দিনে শেষ করতো কটা লাঙল, 25টা লাঙল দিয়ে। তো এখন 1200 বিঘা জমি চাষ করতে 30 দিনের মধ্যে যদি চাষ করতে হয়, তো অ্যাকচুয়ালি ট্রাক্টর দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু লাঙল কটা লাগতো সেটা বার করতে হবে এখানে। এইটা হচ্ছে প্রবলেম। তিনটে সম্পর্ক আছে, কি কি, জমির পরিমাণ, দিন, আর লাঙল সংখ্যা। তো আমাকে লাঙল সংখ্যাটার সঙ্গে জমির পরিমাণটা কী সম্পর্ক আছে সেটা বার করতে হবে, আবার লাঙল সংখ্যার সঙ্গে দিনটা কী সম্পর্ক আছে সেটা বার করতে হবে। কীভাবে করব দেখো, যখন আমি এর সঙ্গে এটাকে কম্পেয়ার করব তখন এটা মাঝখানটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো বিঘা 2400 বিঘা জমি চাষ করতে 25টা লাঙল লাগছে, তাহলে 1200 বিঘা জমি চাষ করতে কম লাঙল লাগবে না বেশি লাগবে? নিশ্চয়ই কম লাগবে। জমির পরিমাণ কমিয়ে দিলাম, আর এটা তো ধ্রুবক আছে। এখন 2400 বিঘা জমি চাষ করতে 25টা লাঙল, তো 1200 বিঘা জমি চাষ করতে কম লাঙল লাগবে। এদিকে যত বিঘার পরিমাণ কমছে, এদিকে লাঙল সংখ্যাও কী হচ্ছে, কমছে। তাহলে কি লিখতে পারি আমরা, যে জমির পরিমাণ ও লাঙল সংখ্যা সরল ভেদে আছে। সরল ভেদে আছে। এবার এটার সঙ্গে এটা কম্পেয়ার করবো, এটার সঙ্গে এটা মেলাবো, তখন এটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। এখন তাহলে এটা এখানে লিখে দিই যে যখন ডিটা ধ্রুবক, এবার এটা ঢেকে দাও, এটা কনস্ট্যান্ট। এখন এটা 36 দিনে কিছু পরিমাণ জমি 36 দিনে শেষ করতে 25টা লাঙল লাগছে। এবার জমির পরিমাণটা তো ধ্রুবক আছে, তাহলে ওই সেম পরিমাণ জমি, কিছু পরিমাণ জমি 36 দিনে শেষ করতে 25টা লাঙল লাগছে, তাহলে ওই সেম পরিমাণ জমি 30 দিনের মধ্যেই শেষ করতে হবে। এবার আগে 36 দিনে শেষ করতো, এখন সেম পরিমাণ জমি 30 দিনের মধ্যেই শেষ করতে হবে, তাহলে লাঙল বেশি লাগবে না কম লাগবে বলো? লাঙল বেশি লাগবে। কেন? যে জমির পরিমাণ সেম আছে কিন্তু দিন সংখ্যা কমে গেছে। এখন আগে 36 দিনে করতে, এখন 30 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তো যদি তাড়াতাড়ি শেষ করতে হয় তাহলে লাঙল বাড়াতে হবে। তো এদিকে লাঙল কমছে না, দিন সংখ্যা কমছে, তো লাঙল সংখ্যা কী হচ্ছে, বাড়ছে। তাহলে কী সম্পর্ক হচ্ছে, দিন সংখ্যা এবং লাঙল সংখ্যা ব্যস্ত ভেদে আছে। যখন বি হচ্ছে ধ্রুবক, জমির পরিমাণটা যখন ধ্রুবক তখন এটা হবে। তো তাহলে আমরা কি লিখতে পারি, অতএব জমির পরিমাণের সঙ্গে লাঙলের সম্পর্ক জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে পেলাম, আরেকটা পেলাম লাঙলের সঙ্গে দিন সংখ্যাটা ব্যস্ত ভেদে আছে। এটা কখন, এটা হচ্ছে যখন ডি সমান কনস্ট্যান্ট, আর এটা যখন বিটা কনস্ট্যান্ট। মানে দুটো সম্পর্ক পেলাম, একটা এল প্রপোর্শনাল টু বি। তা আমি এখন আমি যৌগিক ভেদে করতে পারি দুটো মিলে একসঙ্গে। এলটা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আর দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে যৌগিক ভেদ লাগিয়ে আমি এখন লিখতে পারি যে অতএব এল প্রপোর্শনাল টু বি বাই এম। এটা কখন হবে,
যখন বি এবং ডি উভয়েই পরিবর্তনশীল। ঠিক আছে, এটুকু লিখে নাও আগে, তারপরে বাকিটা আমি মুছে দিয়ে করছি। দেখো এবার যৌগিক ভেদের পর থেকে আমি কি লিখতে পারি, এল ইকুয়াল টু কে ইন্টু বি বাই এম, এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। এবার আমার কাছে মান দেয়া আছে কি কি মান, তো বললাম একটু আগে যে প্রথমে 2400 বিঘা হচ্ছে জমির পরিমাণ, 25টা হচ্ছে লাঙল সংখ্যা, আর দিন হচ্ছে 36। এবার যখন জমির পরিমাণ হলো 2400, দিন হলো 36, আর লাঙল হলো 25টা, তখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? দেখো এখানে মানগুলো বসাবো আমি। এল এর মান হচ্ছে 25, কে ইন্টু বি এর মান 2400, ডি এর মান না সরি বি ডি, এখানে দিনের সঙ্গে সম্পর্কটা আমরা কি বি লিখেছিলাম, সরি এখানে এম হবে না, এটাই হবে ডি। কারণ লাঙল সংখ্যাটা ডি মানে দিনের সঙ্গে কি ছিল, ব্যস্ত ভেদে ছিল, আর জমির পরিমাণ বি এর সঙ্গে ছিল সরল ভেদে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বি এর মান, আর ডি এর মান হচ্ছে 36, এটা হলো 36। তাহলে আমি কে সমান কি পাবো, এই 36টা এখানে গিয়ে গুণ হবে আর 2400টা ভাগ হয়ে যাবে, তাহলে 25 গুণ 36 আর নিচে হয়ে যাবে 2400। এবার 12 দিয়ে যদি কাটি তো 200, এটা 3 12 36। এবার 25কে 200 দিয়ে কাটলে 8 25 200, তাহলে কি পাওয়া গেল, কে সমান 3/8। এবার এই কে এর মানটা আমি 1 নম্বরে বসিয়ে দিতে পারি, কে এর মান পেয়ে গেছি। এবার কে এর মান 1 নম্বরে বসিয়ে কে এর মান ছিল না, এল ইকুয়াল টু কে ইন্টু বি বাই ডি, তাহলে এল ইকুয়াল টু 3/8 ইন্টু বি বাই ডি, এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। কে এর মানটা বসিয়ে এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এটুকু লিখে নাও আগে। এরপর আমরা এটুকু মুছে দিয়ে করছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন জমির পরিমাণ অর্ধেক হয়ে গেছে মানে 1200, আর দিন 30 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, তখন এলটা বার করতে হবে। তাহলে আমি 2 নম্বরে মান বসিয়ে পাই, 2 নম্বরে বি এবং ডি এর মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে এল ইকুয়াল টু 3/8 ইন্টু বি এর মান হলো 1200 আর ডি এর মান হলো 30, 3 10 30, এখানকার 0 এখানকার 0 কেটে গেল, তাহলে এই 4 দিয়ে কাটলে 4 2 8 আর 3 0, এটা 15, অর্থাৎ এল ইকুয়াল টু 15। মানে ও অ্যান্সার এখনও পাইনি, যদিও কি পেলাম যে 1200 বিঘা জমি 30 দিনের মধ্যে শেষ করতে হলে 15টা লাঙল লাগছে, কিন্তু প্রশ্নে বলা আছে
যে অর্ধেক মানে 1200 বিঘা জমি 30 দিনে শেষ করতে পারছে কে? একটাই ট্রাক্টর কিনেছে, ওই একটাতেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার, প্রশ্ন অনুযায়ী অ্যান্সার কী হবে? যে একটা ট্রাক্টর তাহলে 15টা লাঙ্গলের সমান কাজ করছে। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করে। এটা হলো আমাদের 14 নম্বরের অ্যান্সার। বোঝা গেল? এবার করব 15 নম্বর। 15 নম্বর বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ঠিক আছে, তো আমি গোলকের আয়তন ধরে নেব। ধরি আয়তন সমান ভি আর ক্ষেত্রফল আমি এ ধরলাম, আর ব্যাসার্ধ আর ধরলাম। তাহলে প্রথমে প্রশ্ন অনুসারে কি পাবো দেখো। প্রশ্ন অনুসারে আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আবার ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে আমি ভি সমান কি লিখতে পারি? কে আর কিউব। ঠিক আছে, আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো এরিয়া মানে ক্ষেত্রফলটা ব্যাসার্ধের স্কোয়ারের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পাবো? এ ইকুয়াল টু কে টু আর স্কোয়ার। এটাকে কে অন ধরে নাও। ঠিক আছে, দেখো এবার প্রশ্নে বার করতে বলেছে যেটা, সেটা হলো যে প্রমাণ করো যে গোলকের আয়তনের বর্গ এবং তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন সরলভেদে আছে। এখন অতএব গোলকের আয়তনের বর্গ অর্থাৎ ভি স্কোয়ার আর ক্ষেত্রফলের ঘন, এটা গোলকের আয়তনের বর্গ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, এরা পরস্পর সরলভেদে আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমি এটা বা এটা সমান যদি ধ্রুবক প্রমাণ করে দিতে পারি তাহলে কী হবে? এটা সরলভেদে আছে। তো আমি এটার মানটা বসিয়ে দেবো। এবার ভি এর মান তো জানা আছে এখান থেকে, 1 নম্বর, তো এটা 1 নম্বর দিয়ে রাখো আর এটা 2 নম্বর দিয়ে রাখো। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি কি পেলাম? 1 নম্বর থেকে পাবো ভি এর মানটা বসাবো K1 আর কিউব তার হোল স্কোয়ার, আর এর মান হলো K2 আর স্কোয়ার তার হোল কিউব। এটা সমান K1 স্কোয়ার ইন্টু আর কিউব আছে, তার উপরে স্কোয়ার বসবে, তাহলে r⁶ হয়ে যাবে। আর এখানে K2 এর উপরে কিউব বসবে, আর আর স্কোয়ারের উপরে যখন কিউব বসাবো তখন r⁶ হয়ে যাবে। ঠিক আছে, এবার r⁶ কেটে গেল। তাহলে কি পড়ে রইল? ভি স্কোয়ার বাই এ কিউব সমান K1 স্কোয়ার বাই K2 কিউব। আর K1টা কি? ধ্রুবক, এখানে ভেদ ধ্রুবক লিখে দেবা। K1 ইকুয়াল টু ভেদ ধ্রুবক আর K2টাও হচ্ছে ভেদ ধ্রুবক। তো K1 এর স্কোয়ার আর K2 এর কিউব, এই দুটো সবগুলোই ধ্রুবক হবে। তাহলে আমি এটা সমান এমনি লিখে দিতাম যে এম। তাহলে K1 স্কোয়ার বাই K2 এর কিউব সমান এম, এটা হচ্ছে ধ্রুবক। এখন আমি লিখতেই পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এ কিউব, বা ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, এটাই প্রমাণ করতে বলা হয়েছে।
আয়তনের বর্গ আর ক্ষেত্রফলের ঘন, এরা হচ্ছে সরলভেদে আছে, এটাই প্রমাণ করতে বলা হয়। যেটা 15 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে আজকে 15 নম্বর পর্যন্ত প্রবলেম সলভ করে দেওয়া হলো। এর পরের দিন আমরা কি করব, এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করবো। ওকে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা এবার প্র্যাকটিস করো নিজেরা। অঙ্ক যতই সোজা লাগুক, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। একটা অঙ্ক দুবার তিনবার না করলে কোনো মতেই তুমি পরীক্ষা হলে একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে লিখতে পারবে না, মাঝখানে কোনো আটকাতেই হবে। আর কাটাকাটি হলেই তোমার মানে পরীক্ষা হলে মাইন্ড ঠিক থাকবে না। যদি অঙ্ক কেটে কেটে বারবার করতে হয়, মাইন্ডসেট ঠিক থাকে না। তাই বলছি, সোজা অঙ্ক হোক, তারপরেও প্র্যাকটিস করো, নিজেরা না দেখে করার চেষ্টা করো। আর রেগুলার ক্লাসগুলো ফলো করো। আমরা তো অবশ্যই তোমাদের টাইমের মধ্যে সিলেবাস শেষ করাবো। তবে তোমাদের সবথেকে জরুরি যেটা, সেটা হলো নিজে প্র্যাকটিস করতে হবে। একবার দেখে দেখে বোর্ড দেখে করে নিলে কিন্তু অঙ্ক সব সমাধান হয়ে যায় না। তাহলে বারবার করো, অন্যান্য সাবজেক্টগুলোও পড়ো, ঠিক টাইম মেনটেন করে চলো, আর বাকি ক্লাসগুলোও ফলো করো। তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, তারাও উপকৃত হবে। ঠিক আছে।